নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের এই উপন্যাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পর্বটা তো পুরোটা শুনবেনই আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি কেয়াপাতার নৌকো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ৮ম পর্ব। জ্বর ছাড়ার পর অবনীমোহনের সঙ্গে একদিন সুজনগঞ্জের হাটে গেল বিনু। হেমনাথ আসেননি। কদিন ধরে তার জ্বর, একেবারেই শয্যাশায়ী হয়ে আছেন। বিনু সেরে উঠবার পর তিনি জ্বরে পড়েছেন। ২ বছর হলো বিনুরা রাজদিয়া এসেছে, এই প্রথম হেমনাথকে সে অসুস্থ হতে দেখল। হাটে পা দিতেই বিনুদের কানে এলো সুজনগঞ্জে চাল পাওয়া যাচ্ছে না। এত বড় একটা গঞ্জ, যেখানে ফি হাটে কম করে ৫-১০ হাজার মণ ধান চাল বিকিকিনি হয়, সেখানে একদানা শস্যও নেই। নদীর ধার ঘেঁষে ঘেঁষে সারি সারি আড়তগুলোতে তালা ঝুলছে। পূব দিকে হাটুরে চালার তলায় চারপাশের গ্রাম থেকে চাষিরা ঘরে ভানা চাল এনে বসত। চালাগুলোও আজ ফাঁকা। চাল নেই, চাল নেই। তামাকহাটা, বেগুনহাটা, মরিচহাটা, যেখানেই বিনুরা যাচ্ছে ভীত সন্ত্রস্ত গুঞ্জন শুনতে পাচ্ছে। হায় আল্লাহ, বাজারে চাউল নাই, নিজেরা খায় কি, পোলাপানরে বাঁচাই কেমনে? বিনুরা দেখতে পেল হাটের নানা জায়গায় থোকা থোকা ভিড় জমেছে। সবাই ভয়ার্ত, বিহবল, দিশেহারা। চাল ছাড়া আজ আর কেউ কোনো কথা বলছে না। ঘুরতে ঘুরতে বেগুন ব্যাপারী গয়জ্যোতির সঙ্গে দেখা। সে বললে, হাটে কোন সময় আইলেন জামাই কর্তা? এই তো একটু আগে। খবর শুনছেন? হ্যাঁ, শুনলাম তো। ৫০-৬০ বছর বয়স হইল, চাউলের এমন আঁকা লাগে আর দেহি নাই। ঘরে এক পাশারি চাউল আছে, ৩ বক্ত কইরা খাইলে ৩ দিনও চলব না। ২ বক্ত কইরা খাইলে বড় জোর ৪ রোজ। এরপর যে কি যে করুম। তোমার ঘরে মোটে এক পাশারি চাল থাকবে কেন? তোমার না ১০ কানি ধানের জমি? আর কইয়েন না জামাই কর্তা, বুদ্ধির দোষ আর লোভ দুইয়ে পইরা এইবার গুষ্টি শুদ্ধা মরলাম। কিরকম? ধান চাউলের দর যখন চেতনের মুখে, সেই সময় ঘরের বিভাগ ধান চাউল দিলাম বেইসা। টাকা হাতে পাইয়া মাথা গেল গরম হইয়া। চাষির হাতে কাঁচা টাকা, বুঝলেন জামাই কর্তা, বড় পোলারে শাদি দিলাম। শাদির পর ১৫ দিন ধইরা খাওয়ানের কি চোট। আত্মবান্ধব মিলাইয়া ৪০ জন বাড়িত বৈশা খাইল। রুজ মাছ, এই বেলা শীতল তো ওই বেলা কাতল। তার উপর গোস্ত, মিষ্টান্ন, পাতক্ষীর। অন্য পোলারা কামলাঘাটের বড় গুণস্থনে নয়া জোতা কিনা আনলো, পেরহান কিনা আনলো, টর্চ বাত্তি, লুঙ্গি, ফান্টার পেন, কত জিনিস যে কিনলো। অহন ঘরে চাউল নাই, টাহাও নাই। অহন খালি কপাল থাপড়াই আর পাশা থাপড়াই। সকলই বুদ্ধির দোষ। অবনীমোহনদের কথা বলতে দেখে আরও অনেকেই এসে দাঁড়িয়ে পড়েছিল। যেমন মোতালেফ নিকারি, মনা ঘোষ, বৃন্দাবন ভুইমালি, এমনি ১৫-২০ জন। তারাও একই কথা বলল। দর চড়তে দেখে অনেকেই ধান চাল বেচে দিয়ে কাঁচা টাকা ২ হাতে উড়িয়ে দিয়েছে। মনা ঘোষ বলল, চাউলের কি করন, একখান বুদ্ধি দেন দেহি জামাই কর্তা। কি বুদ্ধি দেব বলো তো তোমাদের? আমিও তো কিছুই বুঝতে পারছি না। বৃন্দাবন ভুইমালি বলল, সুজনগঞ্জে তো চাউল নাই। কাইল একবার মীরকাদিম বেতকা আউসইতে যাইমু, দেহি ওখানে পাওয়া যায় কিনা। মোতালেফ নিকারি এই সময় বলে উঠল, কোনখানে চাউল নাই। আমার বুইনের জামাই পরশু ঘুইরা আইছে। তয় তয় আর কি মরণ। একখান কথা শুনছ কি? কাইল গিরিগুঞ্জের বাজারে 2টা দোকান লুট হইছে। নিহি? হ, জন্ম ইস্তাক চাউল লুটের কথা তো শুনি নাই বাপু। পেটের জ্বালায় মানুষের মাথা কি ঠিক থাকে? লুটপাট তো হপায় আরম্ভ হইল। দেহ না কি কাণ্ড হয়। আর একখান কথা শুনছ কি? ভাটির দেশে চাউল না পাইয়া মানুষের শাক পাতা খাইতে আছে।
কি যে হইব। কথায় কথায় দুপুর হয়ে গেল। এখন সূর্যটা খাড়া মাথার ওপর উঠে এসেছে। অবনীমোহন কি বলতে যাচ্ছিলেন সেই সময় বিষহরিতলায় ওধারের মাঠ থেকে ঢাকের আওয়াজ ভেসে এলো। চমকেই বিনু দেখতে পেল ঢেঁড়াদার হরিন্দ উঁচু প্যাকিং বাক্সের ওপর দাঁড়িয়ে আছে। তার দুই চেলা কাগা বগা সমানে ঢাক বাজিয়ে যাচ্ছে। এসডিও সাহেব একধারে চেয়ারে বসে আছেন, একটা লোক তার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। চারপাশে অসংখ্য লাল পাগড়ি। নতুনত্বর ভেতর আজ কয়েকজন মিলিটারি অফিসারকে দেখা যাচ্ছে। বিনু ফিসফিস করে বলল, বাবা, মিলিটারি এসেছে? হ্যাঁ, তাই তো দেখছি। আগে তো মিলিটারি দেখিনি এখানে। 3-4 হাট তুই আসিসনি, তাই জানিস না। আজকাল ফি হাটেই মিলিটারি আসছে। কেন? যুদ্ধের জন্য লোক জোগাড় করছে, একে রিক্রুট করা বলে। বাবা, আমি রিক্রুট করা দেখব। খুব একটা ইচ্ছা অবনীমোহনের ছিল না, তবু ছেলে যখন ধরেছে তখন আর না বলতে পারলেন না। বললেন, চল। বিষহরিতলার কাছে আসতে দেখা গেল লাড়মোড় ঝাঁকড়া বটগাছের তলায় যথারীতি তার রোগীপত্তর নিয়ে বসে আছেন। এত যে ডামাডোল, আকাল, যুদ্ধ, সমস্ত জলবাংলা জুড়ে যে এত দুর্ভিক্ষের দুর্ভাগ্যের ছায়া, সেসব কোনো দিকেই তার যেন লক্ষ্য নেই। বহু জনহিতায়, বহু জনসুখায় এক প্রশান্ত ধ্যানের ভিতর তিনি মগ্ন হয়ে আছেন। বিষহরিতলা বাঁয়ে ফেলে খোলা মাঠের কাছে আসতে দেখা গেল ঢাকের বাজনা থেমে গেছে। এর ভিতর হাটের নানা দিক থেকে মানুষ গিয়ে সেখানে জমা হতে শুরু করেছে। এসডিও সাহেব জমায়েতটার দিকে তাকিয়েছিলেন। মোটামুটি 4-5 লোক তো জমেছেই। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, যারা সৈন্যদলে নাম লেখাবে তারা ডান দিকের ওই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও। ভিড়ের ভিতর থেকে 1-2 করে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে লাগলো। বিনুর মনে পড়ল 3-4 সপ্তাহ আগে যখন সুজনগঞ্জের হাটে এসেছিল, তখন রিক্রুটমেন্টের কথায় হাটুরে লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। 1 মাসের কম সময়ের ভিতর কি এমন ঘটল যাতে তাদের ভয় কেটে গেল? হঠাৎ বিনুর চোখে পড়ল তার ঠিক পাশে খলিল, বছির, তাহের এবং আরও কজন চরের মুসলমান দাঁড়িয়ে আছে। ধান কাটার মরশুমে তারা হেমনাথের বাড়ি আসে। কিছুদিন আগেও তারা রাজদিয়ার মাটি ভরাট এবং মিলিটারি ব্যারাক তৈরি করতে দেখা গেছে। বছিরদের দেখে বিনু অবাক, বলল, তোমরা এখানে? হ্যাঁ, যুদ্ধের নাম লেখাইতে আইছি। তোমরা যুদ্ধে যাবে? হ্যাঁ। এই সময় অবনীমোহন তাদের দিকে ফিরলেন। বছিরদের শেষ কথাগুলো তিনি শুনতে পেয়েছিলেন। বিস্ময় সুরে বললেন, তোমরা যুদ্ধে যাবে কেন? কাম কাইজ নাই, কিছু একটা তো করণ লাগবো। বিনু বলে উঠল, কাজ নেই মানে? এই তো কদিন আগে মিলিটারিদের ওখানে মাটি কাটছিলে, ব্যারাক তৈরি করছিলে। হ্যাঁ, আর কয়দিনের কাম, শেষ হইয়া গেছে। আর কোথাও কাজ পেলে না তোমরা? না জামাই কর্তা, কোনোখানে কাম নাই। এইদিকে ধান চাউল মিলে না। আগে চাষবাসের খন্দ গেলে মানুষের বাড়িতে কামলা খাটতাম, অহন কেউ কামলা নেয় না। উপাস দিয়া দিয়া আর পারি না জামাই কর্তা, পোলাপান তো মরতে বইছে। তাহের বলল, শুনছি যুদ্ধে গেলে পেট ভরা খাওন মিলব, মাস মাস টাকা পাওয়া যাইব। না খাইয়া মরার থনে যুদ্ধে যাওন ভালো না। অবনীমোহন কি বলবেন ভেবে পেলেন না। তাহের আবার বলল, আমাগো শহরের কেউ আর ঘরে বৈশা থাকবো না, সকলেই যুদ্ধে যাইব। খলিল বলল, হুদা আমাগো শহরের নিহি, চারিদিকে যা আকাল লাগছে, হেয়াতে জাগো ঘরে চাউল আছে, তারা ছাড়া বেবাক মানুষে যুজে যাইব। না গিয়া উপায় নাই জামাই কর্তা, নিজেরা না খাইয়া থাহে সে এক কথা, কিন্তু চৌখের সামনে পোলা মাইয়া পেটের জ্বালায় দাপাইয়া মরব, এ তো সয় না। অবনীমোহন অসহায়ের মতন তাকিয়ে থাকলেন। এবারও কিছু বলতে পারলেন না। ওদিক থেকে একটা কনস্টেবলের গলা ভেসে এলো, যারা যুদ্ধে যাইবা ওই ধারে গিয়া লাইন দিয়ে খাড়াও, যারা যুদ্ধে যাইবা। প্রথমে এসডিও সাহেব যুদ্ধে যাবার ডাক দিয়েছিলেন, এখন তার প্রতিনিধি হিসেবে কনস্টেবলটা চেঁচিয়ে যাচ্ছে, আর এসডিও সাহেব চেয়ারে বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন।
তার পাশে বসে আছে মিলিটারি অফিসাররা। বছিরা অপেক্ষা করল না, ডান দিকে যে লম্বা লাইন পড়েছে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখের পলকে লাইনটা 20 হাত বেড়ে গেল। যুদ্ধে যেতে ইচ্ছুক লোকগুলোর সংখ্যা যখন 100 ছাড়িয়ে গেছে, সেই সময় এসডিও সাহেব বললেন, এবার বাছাইয়ের কাজ শুরু করো। 3-4টি কনস্টেবল ফিতে দিয়ে ব্যস্তভাবে মাপামাপি শুরু করে দিল। একবার তারা লোকগুলোর পা থেকে মাথা পর্যন্ত মাপছে, তারপর বুকের ছাতি মাপছে। সেনা দলে যাকে তাকে তো নেওয়া যায় না, সেখানে নাম লেখাতে হলে বিশেষ শারীরিক উচ্চতা আর বুকের মাপ থাকা দরকার, তার কম হলে চলবে না। কেউ লম্বায় ঠিক হচ্ছে তো বুকের মাপে আটকে যাচ্ছে, কারোর বুকের মাপ ঠিক হচ্ছে তো লম্বায় আটকে যাচ্ছে। এর ভেতর যারা চালাক চতুর তারা পায়ের আঙুলে ভর দিয়ে উচ্চতা বাড়াবার চেষ্টা করছে। যাদের বুক রোগা পাখির মতন তারা জোরে ফুসফুসে বাতাস টেনে টেনে ফুলিয়ে রাখছে। কিন্তু কনস্টেবলদের চোখে ধুলো ছিটানো সহজ নয়। যারা ডেঙ্গি মেরে লম্বা হয়েছিল রুলের গুঁতোয় তাদের বেঁটে করে দিচ্ছে তারা। যারা বুক ফুলিয়ে রেখেছে তাদের পেটে ঘুষি মেরে হাওয়া বার করে দিচ্ছে। যাদের মাপ মিলল মুরগি বাছাইয়ের মতন তাদের একধারে দাঁড় করিয়ে রাখল কনস্টেবলরা, বাকিদের ভাগিয়ে দিল। দেখা গেল শখানেক লোকের ভেতর অর্ধেকই বাতিল হয়ে গেছে। বাছাইয়ের প্রথম কাজ হলো দৈর্ঘ্য প্রস্থের মাপ নেওয়া। তারপর বাক্সের মতন চৌকো একটা যন্ত্রের ওপর বসিয়ে পছন্দ করা লোকগুলোর ওজন নেওয়া হলো। ওজন নিতে গিয়ে আরও কিছু লোক বাতিল হয়ে গেল। ওজনের পর যারা টিকে রইল, এসডিও সাহেব নিজের হাতে তাদের নাম ঠিকানা লিখে নিলেন। তারপর বললেন, পরশুদিন তোমরা রাজদিয়া মিলিটারি ব্যারাকে চলে যাবে। কখন যাবো? সকালবেলা। ভালো কথা, খালি পেটে আসবে। সেদিন তোমাদের মেডিকেল হবে। হ্যাঁ, মেডিকেল কি? স্বাস্থ্য পরীক্ষা। ঝাড়াই বাছাইয়ের কাজ সুচারুভাবে সম্পন্ন করে এসডিও সাহেব, মিলিটারি অফিসার এবং পুলিশ বাহিনী চলে গেলেন। চরের যে মুসলমান কামলারা ধান কাটার সময় হেমনাথের বাড়ি আসে, তাদের ভেতর একজনকে মোটে পছন্দ করা হয়েছে, সে তাহের। প্রাথমিক পরীক্ষায় বাকি কারোর যোগ্যতা প্রমাণিত হয়নি। খলিল বছিররা অযোগ্যতার গ্লানি 2 কাঁধে ঝুলিয়ে হতাশ মুখে ফিরে এলো। তাহেরও তাদের সঙ্গে এসেছে। অন্য কেউ সেনা দলে চাকরি পাবে না, সেজন্য বেচারা প্রাণ খুলে আনন্দও করতে পারছে না। রিক্রুটমেন্টের লোকেরা সবাইকে বাদ দিয়ে তাকে পছন্দ করেছে, এ যেন তারই অপরাধ। খলিলদের পিছু পিছু মুখ চুন করে তাহের এসে দাঁড়ালো। বিনুরা এখনও সেইখানেই দাঁড়িয়ে আছে। অবনীমোহন বললেন, তোমাদের একজনকে বেছে নাম লিখে নিল দেখলাম তো। খলিল বলল, হ্যাঁ, তাহের রে অগ পছন্দ হয়েছে, আর আমরা ফেলনা গাঙের পানিতে ভাইসাইছি তো। অবনীমোহন চুপ করে থাকলেন। খলিল আবার বলল, আমি উচ্চতায় খাটো হইলাম, আরে আমি যে খাটো হেয়াতে কি আমার হাত আছে? খোদায় যেমন বানাইছে তেমনি তো হয়েছি, ইচ্ছা কইরা কি খাটো হয়েছি? তা তো বটেই। বুকের মাপে আমি খারিজ হইয়া গেলাম, বছির বলল। ছাতির ওষার নিহি আমার কম, তা কম হইব নাকি বেশি হইব? উপাস দিয়া দিয়া তো পরান যায়, ছাতি বড় হইব কেমনে? বাইসা যে আসি এই না কত। সবাই ক্ষুব্ধ, আশাহত, দুঃখিত। অবনীমোহনের উত্তর দেবার মতন তেমন কিছু ছিল না। খলিল বলল, সকলি নসিব জামাই কর্তা, আমরা জুজে গিয়া যে দুগা খাইয়া বাসুম খোদার তালায় তা চায় না। হেমনাথ সেই যে জ্বরে পড়েছিলেন সারতে 10 দিন লেগে গেল। জ্বর সারলেও দুর্বলতা কাটে না। একটু হাঁটলেই পা ভেঙে আসে, মাথা ঘুরতে থাকে। চিরকাল বয়সকে অস্বীকার করে এসেছেন হেমনাথ। বয়সও এতকাল উদাসীন ছিল, হঠাৎ সে তার দিকে নজর দিতে শুরু করেছে এবং প্রথম সুযোগেই বিছানায় ফেলে দিয়েছে। অসুস্থ দুর্বল শরীর নিয়ে কোথায় গিয়ে কী বিপদ ঘটাবেন সেই ভয়ে স্নেহলতা তাকে বাইরে বেরুতে দেন না। পাছে বেরিয়ে যান সেজন্য চোখে চোখে রাখছেন। এত বড় সংসার যার মাথায়, তার তো এক জায়গায় বসে থাকলে চলে না। কোনো দরকারে উঠে যেতে হলে ঝিনুক কিংবা সুধা সুনীতিকে পাহারাদার হিসেবে হেমনাথের কাছে বসিয়ে রেখে যান স্নেহলতা। হেমনাথ চেঁচেমেচি করেন, বসিয়ে বসিয়ে আমাকে একেবারে অথর্ব করে ফেলছ স্নেহ।
তাই নাকি? নিশ্চয়ই। এই দেখো, আমাকে ঠিক বাতে ধরবে। তাহলে আমি খুশি হব। খুশি হবে? হব না, 100 বার হব। কেন? বাতে শুয়ে থাকলে অন্তত চরকির মতন এই ঘোড়াটা তোমার বন্ধ হবে। এত বয়স হলেও তবু ঘোড়ার বাই যাচ্ছে না তোমার। তুমি তো অসুখের জন্য আমাকে বেরুতে দিচ্ছ না। রাজদিয়ার লোক কিন্তু অন্যরকম ভাবতে শুরু করেছে। কি ভাবছে রাজদিয়ার লোক? বুড়ো বয়সে তোমার রস নাকি উথলে উঠেছে। দিনরাত আমাকে কোলে শুয়ে মুখে মুখ রেখে। আহা, কথা ছিঁড়ি দেখো, কিছুই যেন মুখে আটকায় না। তোমার চালাকি আমি সব বুঝি। লোকের ওইসব কথা বলতে বইই গেছে, আর বললেও তোমাকে আমি বাড়ি থেকে বের হতে দিচ্ছি না। হেমনাথের বন্দিত্ব যেন আর ফুরোতে চায় না। এর মধ্যেই একদিন বিকালবেলা মীর কাদিমের রজব আলীর শিকদার এসে হাজির। রজব আলীর বয়স 50-এর কাছাকাছি, গায়ের রং টকটকে। এই বয়সেও শরীরের বাঁধনই বেশ মজবুত। হাতের হাড় চওড়া, চোয়াল শক্ত, চিবুক ধারালো, দাড়ি এবং গোঁফ শৌখিন করে ছাঁটা। চোখ দুটি সবসময় সজাগ এবং তীক্ষ্ণ। তাকে ফাঁকি দিয়ে কিছু হবার উপায় নেই। যার দিকে রজব আলী তাকায় তার বুকের গভীর পর্যন্ত যেন সেই দৃষ্টিতে বিঁধে যায়। পরনে ডোরাকাটা সিল্কের লুঙ্গি আর ফিনফিনে পাঞ্জাবি, তার তলায় জালি কাটা গেঞ্জির আভাস, মাথায় নকশা করা ধবধবে টুপি, কানে আতর মাখানো গোলাপি রঙের তুলো, পায়ে কাঁচা চামড়ার নাগড়া, চোখের কোলে সুরমার সূক্ষ্ম টান। সব মিলিয়ে মানুষটি রীতিমতো শৌখিন। মীর কাদিমের গঞ্জে রজব আলীর ধান, চাল, মুগ, মসুর, তিল, তিসি ইত্যাদি শস্যের ব্যবসা। শালকাঠের খিলান দেওয়া টিনের প্রকাণ্ড 4টে আড়ত রয়েছে তার। সবসময় সেগুলো বোঝাই। কম করে 10-15 হাজার মন শস্য মজুদ থাকে। এছাড়া আছে হাঁড়ি বালতির দোকান, মনোহারি দোকান, সব মিলিয়ে এলাহি ব্যাপার। হেমনাথ বললেন, আরে এই তো রজব আলী যে, আয় আয়। বিনু কাছেই ছিল, তাকে একটা জলচৌকি এনে দিতে বললেন। জলচৌকি এলে তার ওপর বসতে বসতে রজব আলী বলল, কেমন আছেন হেমকর্তা? শরীর কেমন? দেখে মনে হচ্ছে কাহিল কাহিল অবস্থা। হেমনাথ তার অসুখের কথা বললেন এবং কিছুদিন ধরে বন্দি জীবন যাপন করছেন যে তাও জানালেন। রজব আলী আন্তরিক সুরে বলল, আপনার যে এমন অসুখ, খবর তো পাইনি, পাইলে আগেই আসতাম। ওই আর কি, তোদের খবর ভালো তো? আপনারা যেমন রাখছেন। আমরা আবার কে রে রাখবার? যিনি রাখবার তিনি রাখছেন। যা কইছেন। তারপর কি মনে করে রজব আলী? কোনো দরকারে এসেছিস নাকি এমনি বেড়াতে এসেছিস? ব্যবসায়ী মানুষ, বিনা দরকারে কোনোখানে যাওয়ানোর উপায় আছে? সময় কই? তা এখানে যে মিলিটারি আইছে, আমি তাগো কাছে সাপ্লাইয়ের একটা অর্ডার পাইছি। কি সাপ্লাই? হাঁস, মুরগি, ডিম, পাঠা, চাউল, ডাইল, এই সকল। অর্ডারের ব্যাপারটা পাকা করতেই আইছিলাম। বিনুর হঠাৎ নিত্যদাসের কথা মনে পড়ল। দেখা যাচ্ছে মিলিটারির কল্যাণে চারদিকের বড় বড় ব্যবসায়ী আর আড়তদাররা রাজদিয়ায় হানা দিতে শুরু করেছে। হেমনাথ শুধলেন, অর্ডারের কথা পাকা হলো? ও, কবে থেকে সাপ্লাই দিবি? এই পরশু থনে। ভাবতে আসি রাজদিয়ায় একটা বাড়ির ভাড়া নিব। এইখানে রাখি কইরা না রাখতে পারলে এই রুজ রুজ ঠিক সময়ে মাল সাপ্লাই দিতে পারুম না। এত এতিপেতি লইয়া কারবার না, মিলিটারি বইলা কথা। টাইমে দিতে না পারলে ঘেটিতে মাথা থাকবো না। রজব আলী আরও জানালো, স্টিমার ঘাটার কাছে মন্তাজ মিয়া যে নতুন বাড়িখানা করেছে সেটাই সে ভাড়া করতে চাইছে। মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, কাল পরশু বাড়িটার দখল পাওয়া যেতে পারে। হেমনাথ এবার অন্য প্রসঙ্গ নিয়ে এলেন। তা তোদের ওদিকে ধান চালের খবর কি? জবর খারাপ হেমকর্তা।
10-15 দিন ধইরা মীর কাদিমের বাজারে একদানা চাউল নাই। চাউল বইলা কথা, মাইনসে পাগলের লাখান ঘুরতে আসে। খুব বিপদের কথা। তা হ্যাঁ রে, তোর আড়তে তো অত ধান ছিল, সব বিক্রি করে ফেলেছিস? না না হেমকর্তা, অত ধান চাউল কি 2-10 দিনে বেচা যায়? 6 মাস ধরে বেচলেও শেষ করন যাইব না। সকল ব্যবসায়ীতে যা করছে আমিও হাই করছি হেমকর্তা। কি করেছিস তুই? ধান চাউল সরাইয়া ফেলাইছি। কেন? দর আরো সেতুক, হ্যার পর সারুম। আমার এক সুমন্দি মানিকগুঞ্জের ওইদিকে চাউল ব্যবসায়ী, হ্যাঁ কইছে দর আরো সেদবে, যত পারি অহন যেন এই ধান চাউল রাখি করি। তা রাখি তো করছিস, সেদিকে দেশের লোক তো না খেয়ে শুকিয়ে মরছে, সেদিকে কি খেয়াল আছে তোদের? কথাটা যেন শুনেও শুনল না রজব আলী। অন্যমনস্কের মতন বলতে লাগলো, আমরা তো ব্যবসায়ী, দেশের মানুষের দিকে তাকালে কি আমাগো চলে? আপনার তো মেলা জমিন, বাড়তি ধান চাউল কিছু আছে, থাকলে আমারে দিতে পারেন, ভালো দাম দিমু। নেই, প্রত্যেকবার ধান ওঠার পরই তো আমি বাড়তি ধান বেচে দিই। এবারও দিয়েছি, আর বেশি থাকলেও আমি তোকে দিতুম না, লোকজনকে বিলিয়ে দিতুম। রজব আলী কথাটা গায়ে মাখল না, হাসতে হাসতে বলল, আপনার লগে কার তুলনা? আপনি নিজে না খাইয়াও মানুষেরে খাওয়াতে পারেন, কিন্তু আমরা হইলাম ব্যবসায়ী মানুষ। অনেকক্ষণ আইসি হেমকর্তা, এইবার যাই। তা ভালো কথা, আপনার একখান খবর দেওয়া হয় নাই। কি খবর? ওই মুসলিম লীগের নাম শুনছেন? মুসলিম লীগ? হ্যাঁ, শুনবো না কেন? কয়দিন আগে ঢাকার তনে মুসলিম লীগের বড় মিয়ারা মীর কাদিমে আইসা মিটিং করল। মিটিংয়ে তেনারা কি কইল জানেন? কি বলল তারা? মুসলমানগুলো গা একখান দেশ চাই, তার নাম পাকিস্তান। তেনারা আরও কইল, যেখানে যত মুসলমান আছে সকলরে মুসলিম লীগের নাম লিখান দরকার। অত বড় মানুষগুলো কইছে, কেউ আর না কইতে পারল না। আমাকে ওই দিকের মেলা মানুষে মুসলিম লীগের নাম লিখাইতে আসে। একটু পর রজব আলী চলে গেল। কন্ট্রোল হবার আগেই চিনি, কেরোসিন আর কাপড় বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল। তারপর এই রাজদিয়ায় 3খানা কন্ট্রোলের দোকান বসল, একটা নিত্য দাসের, একটা অখিল সাহার, আর তৃতীয়টি রায়বালি সর্দারের। প্রথম রেশন কার্ড দেখিয়ে 3টে জিনিস পাওয়া যাচ্ছিল, তারপর কন্ট্রোলের দোকান থেকেই সেগুলো অদৃশ্য হয়ে গেল। মিলিটারি ব্যারাকগুলো বাদ দিলে রাজদিয়ার ঘরে ঘরে আজকাল আর হ্যারিকেন জ্বলে না। গন্ধকশলা কি রেডির তেলের প্রদীপ জ্বালিয়ে সবাই রাতের কাজ সারে। চারদিকের গ্রামগুলোর অবস্থা আরও করুণ। সেখানকার মানুষেরা বিকেল থাকতেই খেয়ে দিয়ে ঘরে খিল লাগিয়ে দেয়, ফলে সন্ধে নামতেই গ্রামগুলো নিশুতিপুর। সারা পূব বাংলার জুড়ে পাতালের অন্তহীন গাঢ় অন্ধকার যেন অনড় হয়ে আছে। বিনুদের রেশন কার্ড পড়েছে নিত্যদাসের দোকানে। চিনি আর কেরোসিন আনতে বিনুকে সেখানে যেতে হয়। যখনই যায় তখনই চোখে পড়ে দোকানটার সামনে উল্টো চণ্ডীর মেলা লেগে আছে। শুধু নিত্যদাসের দোকানেই না, অখিল সাহা আর রায়বালি সর্দারের দোকান দুটোরও একই হাল। বাইরে রেশন কার্ড আর বোতল হাতে ঝুলিয়ে জনতা তীর্থের কাকের মতন তাকিয়ে থাকে। ভেতরে দেখা যায় নিত্যদাস একটা তক্তপোষে বসে আছে, তার সামনে ক্যাশ বাক্স, রসিদ বই, ডান ধারে বড় বড় কেরোসিনের ড্রামগুলো শূন্য, চিনির বস্তাগুলো ফাঁকা। পিছনে কাপড় রাখার জন্য যে সারি সারি কাচের আলমারি বসানো আছে সেগুলোতে কিচ্ছু নেই। বাইরে জনতা করুণ গলায় গোঙানির মতন আওয়াজ করে ডাকে, ও দাসমশাই, ও দাসমশাই, কি কও? একটু ক্র্যাচিন দেন, আন্ধারে থাইকা থাইকা আর পারি না। হ্যাঁ, দিন রাইতে ঘরে সাপ ঢুকছিল। ক্রাচিন নাই?
একটা ব্যবস্থা করেন দাসমশাই। ব্যবস্থা কি আমার হাতে? ওই দেখো না, ক্রাচিনের ডেরামগুলো শূন্য। দাসমশাই, দয়া করেন। দয়ার কি আছে? তোমরা টাকা দিয়ে মাল কিনবা, কিন্তু ব্যাপারখান কি জানো? কি? সাপ্লাই নাই। ওই দেখো, চিনির সালাগুলা শূন্য পইরা রয়েছে। মিঠার লাইগা পোলাপানগুলো কাইন্দা মরে। কন্ট্রোলে চিনি পাইলে কিনতে পারি, কিন্তু বাইরে গুড়ের দর এক্কেবারে আগুন, কাছে আওগানো যায় না। নিত্যদাস বলল, কেন যে তোমরা এত ঘ্যান ঘ্যান করে বুঝি না? কইতে আছে চিনি নাই, নিজের চৌখে সকলে দেখতেই তো আসো, তবুও বিশ্বাস যাও না। চিনি না দেন, একখান কাপড় দেন। কাপড়ের সাপ্লাইও নাই। অসীম ধৈর্য নিত্যদাসের। সবার কথা, সবার মিনতি, সবার আবেদন কান পেতে গভীর মনোযোগ দিয়ে শুনে যায়। তারপরে বলে, কাপড় কোথায় পাবো? সাপ্লাই না থাকলে আমি কি করতে পারি? আমার তো আর ধুতি শাড়ির মেশিন নেই যে বানিয়ে দেব। এইসব আবেদন নিবেদন কাকুতি মিনতির মধ্যে হঠাৎ বিনুকে দেখতে পেলেই হাতের ইশারা করে নিত্যদাস। ভিড় ঠেলে ঠেলে বিনু দোকানের ভিতর চলে আসে। নিত্যদাস তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে, কি ছোটবাবু, ক্রাসিন নিতে আইসো? হ্যাঁ, যাও গা, রাইতে পাঠাইয়া দিমু। কিন্তু কি, আপনার দোকানে তো কেরোসিন নেই। আরে থাউক না থাউক, তোমারে দেখতে হইব না, তুমি ক্রাসিন পাইলেই তো হইল। রাইতে যে ক্রাসিন পাঠামু এই কথাটা গোপন রাখো। একবার জানতে পারলে ওই শকুনের গোষ্ঠী আমারে সিরা খাইব, বলে সামনের জনতাকে দেখিয়ে দেয় নিত্যদাস। বিনু যেদিনই কেরোসিন আনতে যায় ওই একই কথা বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয় নিত্যদাস। তারপর রাত্রিবেলা তার লোক ঢাকাঢুকি দিয়ে কেরোসিনের টিন নিয়ে আসে। এইভাবেই চলছিল। নিত্যদাসের যে গোমস্তা কেরোসিন দিয়ে যায় তার নাম সুচাঁদ। হঠাৎ একদিন সে হেমনাথের সামনে পড়ে গেল। হেমনাথ বলল, এই, তুই নিত্যদাসের দোকানে কাজ করিস না? আজ্ঞা। এই রাত্রিবেলা আমার বাড়ি কি মনে করে এসেছিস? আজ্ঞা, ওই ক্রাচিন কেরোসিন। হ, কি ব্যাপার বলতো? এইভাবে চোরের মতন কেরোসিন নিয়ে এসেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার বাড়িতে এইভাবে গোপনে যে কেরোসিন পাঠানো হচ্ছে হেমনাথ জানতেন না। তার বিমূঢ় হবার কথাই। বিনু কাছেই ছিল, সে সমস্ত ব্যাপারটা খুলে বলল। আর শুনেই চিৎকার করে উঠলেন হেমনাথ, হারামজাদার এত বড় সাহস! কেরোসিন ঘুষ দিয়ে আমাকে খুশি করতে চায়? হ্যাঁ, বেরো বেরো আমার বাড়ি থেকে। আজ্ঞা, এখনো দাঁড়িয়ে আছিস যে? কেরোসিনের টিনখানা নিয়ে এক্ষুনি চলে যা। সুচাঁদ পালিয়ে গেল। চেঁচামেচি শুনে স্নেহলতারা বেরিয়ে এসেছিলেন। স্নেহলতা বললেন, কি হলো গো, এত চেঁচামেচি কেন? ওই নিত্যদাসের স্পর্ধা দেখেছ? কেন, কি করেছে সে? কি করেনি? রেশনের চিনি, কেরোসিন, কাপড় ব্ল্যাকে 10 গুণ দামে বিক্রি করছে। রাজদিয়া, কেতুগঞ্জ, রসুলপুর চারিদিকের গ্রামগুলোর কোনো লোক ন্যায্য দামে একদানা চিনি পাচ্ছে না, এক ফোঁটা কেরোসিন পাচ্ছে না, কাপড়ের সুতো পাচ্ছে না। আর রাত্রিবেলা লোক দিয়ে আমাকে ঘুষ পাঠানো হচ্ছে। দাঁড়া, ওকে আমি পুলিশে দেব, জেলে পাঠাবো। সুচাঁদ কি কেরোসিন এনেছিল? হ্যাঁ, এনেছিল। আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে তো দিলে, হ্যারিকেন জ্বলবে কেমন করে? জ্বলবে না, গন্ধকশলা আর রেড়ির তেল দিয়ে কাজ চালাও। আর যদি তা না পারো, অন্ধকারে থাকো। সারা দেশে আলো নেই, গরিব মানুষগুলোর ঘরে আলো জ্বলছে না, আর তুমি নিজের ঘরে দেওয়ালি জ্বালবে? এ হতে পারে না স্নেহ। বিনু অভিভূতের মতন হেমনাথের দিকে তাকিয়ে থাকে। সিগারেট খাওয়ার জন্য মজিদ মিয়ার হাতে সেই যে মার খেয়েছিল বিনু, তারপর থেকে শ্যামল আর অশোকের সঙ্গে সে মেশে না। হেমনাথ, অবনীমোহন, সুরমা, স্নেহলতা সবাই ওদের সঙ্গে মেলামেশা করতে বারণ করে দিয়েছেন। নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্কুল ছুটির পর আর ওদের সঙ্গে বেরায় না বিনু, সোজা বাড়ি চলে আসে। আজও সে ফিরছিল। পশ্চিম আকাশের ঢালু পার বেয়ে সূর্যটা অনেকখানি নেমে গেছে।
রোদের রং এখন বাসি হলুদের মতন। বিকেলের নিবু নিবু অনুজ্জ্বল আলো গায়ে মেখে ঝাঁকে ঝাঁকে বালিহাঁস আর পানিকাও উঠছিল। উত্তর আকাশে তুলোর স্তূপের মতন সাদা সাদা ভবঘুরে মেঘ। বরফকল মাছের আড়ত পেরিয়ে স্টিমার ঘাটার কাছে আসতেই কে যেন ডাকল, বিনুদা, ও বিনুদা। চমকে ঘুরে দাঁড়াতেই বিনু দেখতে পেল জেটির কাছে ঝুমা। চোখাচোখি হতেই ঝুমা হাতছানি দিল। বিনু প্রথমটা বিশ্বাসই করতে পারল না। এই বিকেলবেলায় নদীর দিকে থেকে যখন এলোমেলো হাওয়া দিয়েছে, সূর্যটা ডুবুডুবু, রোদের রং বাসি হলুদের মতন, তখন পশ্চিমের ভাসমান মেঘ ফুলে ফুলে পাহাড়ের মতন হয়ে আছে। সেই সময় স্টিমার ঘাটার কাছে ঝুমার সঙ্গে দেখা হয়ে যাবে কে ভাবতে পেরেছিল? অবাক হয়ে বিনু দাঁড়িয়েই থাকল। ঝুমা আবার ডাকল, দাঁড়িয়ে রইলে কেন, এসো। দু চোখে অপার বিস্ময় নিয়ে আস্তেই আস্তে এগিয়ে গেল বিনু। স্তূপাকার মালপত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে ঝুমা। ট্রাঙ্ক, সুটকেস, বেতের বাস্কেট, কুঁজো, 4-5টা হোলডল, টিফিন ক্যারিয়ার, কত যে জিনিস লেখাজোকা নেই। ঝুমাটা ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। কি হলো, একেবারে যে বোবা হয়ে গেলে? আমাকে যেন চিনতেই পারছো না? হঠাৎ দেখলে সত্যিই চেনা যায় না। মাথায় অনেকখানি লম্বা হয়ে গেছে ঝুমা। 2 বছর আগে ছিল বালিকা, বড় বড় পা ফেলে কখন সে কৈশোরকে ধরে ফেলেছে কে বলবে। গায়ের চামড়া এখন টানটান মসৃণ, তাতে চকচকে আভা ফুটেছে। প্রচুর স্বাস্থ্য মেয়েটার, গায়ের আঁটোসাঁটো জামাটায় ধরতে চায় না। চোখ এমনিতেই বড়, তার মাঝখানে কালো কুঁচকুচে মনে দুটো নিয়ত অস্থির, নিয়ত ছটফটে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না বিনু। অন্যদিকে চোখ ফিরিয়ে বিব্রতভাবে বলল, না মানে। মানে আবার কি? অনেকদিন পর তোমাকে দেখলাম কি না। তুমি একলা এখানে এই স্টিমার ঘাটায়? হাজি তো আমরা এলাম কলকাতা থেকে। ও, কখন এসেছো? এই তো এক্ষুনি এলাম। ওই দেখছো না স্টিমারটা? বিনু তাকিয়ে দেখল জেটি ঘাটের ওপারে রাজহাঁসের মতন সেই স্টিমারটা দাঁড়িয়ে আছে। সেটার মাছ তুলে খয়েরি রঙের শঙ্খচিল। হঠাৎ বিনুর মনে পড়ল ওবেলা স্কুলে আসার সময় স্টিমারটা চোখে পড়েনি। সে বলল, স্টিমার তো সকালবেলা আসার কথা। হ্যাঁ, বড্ড দেরি করে এসেছে, পাক্কা 10 ঘন্টা লেট। এবার বিনু ভালো করে লক্ষ্য করল ঝুমার চুল রুক্ষ, উস্কো খুস্কো। প্রায় 2 দিন স্টিমার এবং ট্রেনে কাটিয়ে আসার ফলে চোখ মুখ মলিন। তারপর একটা কথা খেয়াল হতেই তাড়াতাড়ি বলে উঠল, তোমাকেই তো শুধু দেখছি, আর সবাই কোথায়? ওই তো জেটি ঘাটের ভিতর কুলিদের দিয়ে মালপত্র এনে এনে রাখছে, আর আমি এখানে পাহারা দিচ্ছি। দাদু আর বাবা গেছেন একটা ঘোড়ার গাড়ি জোগাড় করতে, ওরা এলেই আমরা বাড়ি যাব। আচ্ছা বিনুদা। হ্যাঁ, কি বলছো? তোমরা তো সেই থেকেই দেশে আছো, আর কলকাতায় যাওনি তাই না? হ্যাঁ, তোমায় কে বলল? বারে, কলকাতায় গেলে তুমি বুঝি আমাদের বাড়ি যেতে না? তাছাড়া কি? তোমরা যে দেশে আছো সেই খবর আমি পেয়েছি। কেমন করে? হ্যাঁ দেখ গঙ্গারাম, কিছুই জানো না। শুনি দিদি প্রত্যেক সপ্তাহে আমার মামাকে 2খানা করে চিঠি লেখে, তাতেই জানতে পেরেছি। বিনু মনে মনে ভাবল, সত্যি সে হাঁদা। সুনীতি সব চিঠি তো সে নিজে হাতে ডাকবাক্সে দিয়ে আসত, অথচ এমন সোজা জিনিসটা তার মাথায় ঢুকল না। ঝুমা এবার গলা নামিয়ে ফিসফিস করল, তোমার দিদি আর আমার মামার ভেতর ব্যাপার আছে না বিনুদা? ঝুমার ইঙ্গিতটা বুঝতে পেরেছে বিনু। তার চোখ মুখ লাল হয়ে উঠল। 2 বছর আগে মেয়েটা ছিল দুর্দান্ত ডান পিটে, ভয়টয় বলে কিছু ছিল না। টের পাওয়া যাচ্ছে সেই ঝুমা এবার অন্য দিক থেকে পেকে টুসটুসে হয়ে এসেছে। একটু নীরবতা, তারপর ঝুমাই আবার ডাকল, বিনুদা। কি বলছো? সেই হিংসুটে মেয়েটা এখন কোথায় গো? কার কথা বলছো? ঝিনুক। ঝিনুক? ও ঝিনুক, ঝিনুক আমাদের বাড়িতেই আছে। সেই তখন থেকে? হ্যাঁ, কোথায় আর যাবে বলো, ওর মা তো এখানে নেই। ঝিনুকের মা এখনো আসেনি? না, আর আসবে না মনে হয়। তাই তো শুনেছি। আচ্ছা, ঝিনুক এখন কত বড় হয়েছে বিনুদা? ঝুমার কথায় চকিত হলো বিনু। সত্যি বড় হয়ে উঠেছে ঝিনুক, প্রায় ঝুমার মতনই কিশোরী। 2 বছর হতে চলল
একই বাড়িতে 27 বন্ধের 6খানা ঘর, ঢালা উঠোন, স্নিগ্ধ ছায়াছন্ন বাগান, টলটলে পুকুর, পাখিদের অশ্রান্ত কিচিরমিচির আর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত দিয়ে ঘেরা ছোট্ট মনোরম একটি ভুবনের মাঝখানে তারা পাশাপাশি আছে। অথচ তিল তিল করে কখন যে ঝিনুক বড় হয়ে উঠেছে বিনু লক্ষ্যই করেনি। আজ ঝুমার কথায় আচমকা তার মনে পড়ে গেল। ঝিনুক যেন শ্বাসবায়ুর মতন, সে কাছে আছে কিন্তু তার কথা মনে থাকে না। বিনু বলল, এই তোমার মতনই বড় হয়েছে। তাহলে কি? দুজনে বেশ চালাচ্ছ, তাই না? কি যাতা বলছো? কান ঝাঁঝা করতে লাগলো বিনুর। ঝুমা আবার কি বলতে যাচ্ছিল, সেই সময় জেটিঘাটের ভিতর থেকে 4-5টা কুলির মাথায় বড় বড় স্টিলের ট্রাঙ্ক চাপিয়ে স্মৃতিরেখা বেরিয়ে এলেন। তার পিছনে রুমা আর আনন্দ তবে এসেছে। কাছাকাছি এসে কুলিরা ট্রাঙ্কগুলো নামালো। স্মৃতিরেখা বিনুকে দেখতে পেয়েছিলেন, একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বিনু না? আগে হ্যাঁ। চিনতেই পারা যায় না, কত বড় হয়ে গেছ। বিনু লজ্জা পেল। তুমি এখানে কোত্থেকে এলে? আমি এই স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, ঝুমা ডাকলো। বোমার ভয়ে পালিয়ে এলাম গো। কলকাতায় যে কোনো দিন এখন বোমা পড়তে পারে। কলকাতা থেকে তো অনেক লোকই রাজদিয়া চলে এসেছে। তাই নাকি? আগে হ্যাঁ। কলকাতায় একেবারে ফাঁকা হয়ে গেছে, যে যেদিকে পারছে প্রাণের ভয় পালিয়ে যাচ্ছে। সে যাকগে। হ্যাঁ বিনু? হ্যাঁ, শুনেছি তোমরা নাকি সেই থেকেই রাজদিয়াতেই আছো। আগে হ্যাঁ। জমি জমাও কিনেছ? আগে হ্যাঁ। কতটা? ওই 30 কানির মতন। তোমার বাবা বুদ্ধিমানের মতন কাজ করেছেন। বাড়ির সবাই ভালো তো বিনু? আগে হ্যাঁ। এরপর এলোমেলো অসংলগ্ন নানা রকম কথা হতে লাগলো। যুদ্ধের কথা, জাপানি বোমার কথা, রাজদিয়ার কথা, কলকাতা থেকে আসার সময় ট্রেনে স্টিমারে অসম্ভব ভিড়ের মধ্যে প্রচণ্ড কষ্টের কথা, ইত্যাদি ইত্যাদি। একসময় শিশির আর রামকেশব ঘোড়ার গাড়ি নিয়ে ফিরে এলেন। দেখেই বিনু চিনতে পারল গাড়িটা ঝিনুকদের। শিশিররা তাহলে ঝিনুকদের ফিটন চেয়ে আনতে গিয়েছিল। কুলিগুলো একধারে দাঁড়িয়েছিল, রামকেশব তাড়া লাগালেন। বাক্স প্যান্টরা তোলা হলে কুলিরা ভাড়া নিয়ে চলে গেল। রামকেশব বললেন, সবাই এবার গাড়িতে ওঠো। স্মৃতিরেখা বিনুর দিকে তাকিয়ে বললেন, আমাদের বাড়িতে যাবে নাকি? চলো না বিনু। চলো চলো। ঝুমাও তাড়াতাড়ি বলে উঠল। যাবার যে খুব একটা অনিচ্ছা ছিল তা নয়, হয়তো যেতেও বিনু, কিন্তু পরক্ষণে সেই নিষেধাজ্ঞার কথা মনে পড়ে গেল। আজকাল স্কুল ছুটির পর আর এক মুহূর্তও বাইরে থাকার উপায় নেই। মজিদ মিয়া তার কি সর্বনাশটাই না করেছে। একটু ভেবে বিনু বলল, আপনারা তো এইমাত্রই এলেন, আজ বিশ্রাম টিশ্রাম করুন, আমি পরে যাব। সেই ভালো। ট্রেনে স্টিমারে 2 দিন যা ধকল গেছে, এখন চান করে একটু শুতে পেলে বাঁচি। তোমাকে নিয়ে গিয়ে ভালো করে কথাই বলতে পারবো না। তুমি কিন্তু পরে আসবে বিনু? হ্যাঁ আসব। বিনুদা, তুমি কালই এসো, ঝুমা বলল। বিনু হাসল। স্মৃতিরেখা আর কিছু না বলে ফিটনে উঠলেন। তার পিছু পিছু শিশির, রুমা আর রামকেশবও উঠলেন। উঠতে উঠতে রামকেশব বিনুকে বললেন, দাদা আর বউ ঠাকুরুনকে বলিস কলকাতা থেকে শিশিররা আজ এসেছে। হ্যাঁ বলবো। আনন্দ আর ঝুমা এখনো নিচে দাঁড়িয়ে সবার কান বাঁচিয়ে নিচু গলায় আনন্দ বলল, বাড়িতে আমার কথা বলো কিন্তু। ঝুমা কাছেই ছিল, তাকে ফাঁকি দেওয়া যায়নি। চোখ কুঁচকে ঠোঁট ছুঁচলো করে সে বলল, কার কাছে বলবে মামা? সুনীতিদির কাছে? উফ, তুই যা ভীষণ ফাজিল হয়েছিস না। আর বাদরামো করতে হবে না, গাড়িতে ওঠ। দুজনে ফিটনে উঠে দরজা বন্ধ করল। সঙ্গে সঙ্গে রামকেশব চেঁচিয়ে বললেন, রসুল, এবার গাড়ি চালা রে। ঝিনুকদের কচুয়ানটার নাম রসুল। ফিটন চলতে শুরু করল। জানালার বাইরে মুখ বার করে হাত নাড়তে লাগলো ঝুমা। যতক্ষণ দেখা যায় নদীর পাড়ে স্টিমার ঘাটায় দাঁড়িয়ে থাকল বিনু। বাড়ি ফিরতে ফিরতে আজ সন্ধে হয়ে এলো। পুকুরের ওপারে ধানের ক্ষেত এর মধ্যেই ঝাপসা হয়ে গেছে। আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে,
সেই জায়গাটা নিরাকার, অস্পষ্ট। বাগানের এ কোণে ও কোণে থোকা থোকা অন্ধকার জমতে শুরু করেছে। সোনাল আর পিটখিরা ঝোপের ভেতর জোনাকিদের নাচানাচিও শুরু হয়ে গেছে। স্টিমার ঘাটায় যেই সূর্যটা ছিল ডুবুডুবু, এখন তার চিহ্ন মাত্র নেই। আকাশ জুড়ে জুঁই ফুলের মতন অগণিত তারা ফুটতে শুরু করেছে। উঠোনে পা দিতেই সুরমা ছুটে এলেন। তোর তো লজ্জা নেই বিনু? সেদিন যে মজিদ মিয়া অত করে মারল, এর মধ্যেই ভুলে গেলি? স্নেহলতা, সুধা, সুনীতি, শিবানী, ঝিনুক সবাই একধারে দাঁড়িয়ে আছে। খুব সম্ভব তারা তার ফেরার জন্যই উঠোনে অপেক্ষা করছিল। অবনীমোহন আর হেমনাথকে অবশ্য দেখা গেল না। স্নেহলতা বললেন, গায়ের ব্যথাও মরল, আবার যে কেসেই হয়ে দাঁড়ালি। না না, তোমরা যা ভাবছো তা নয় দিদা। তোমরা যা ভাবছো তা নয় দিদা? সুধা ভেঙচি কাটার মতন মুখ করে বলল, নিশ্চয় তাই। আবার ওই বাঁদরগুলোর সঙ্গে মিলিটারি ব্যারাকে গিয়ে ভিখিরিদের মতন চকলেট চাইছিলি, সিগারেট খাচ্ছিলি। দাঁড়া, আজই মজিদ মামাকে খবর পাঠাচ্ছি, চেলা কাঠ দিয়ে যাতে। সুধার কথা শেষ হলো না, তার আগেই বিনু ঝাঁপিয়ে পড়ল। নিমেষে দেখা গেল সুধার চুলের গোছা বিনুর মুঠোয়। সুধাও ছাড়েনি, 2 হাতের 10টা নখ বিনুর গালে বসিয়ে দিয়ে ধরে আছে। চেঁচামেচি আর টানাটানি করে স্নেহলতারা দুজনকে ছাড়িয়ে দিলেন। যে সুনীতি চিরদিনে ধীর স্থির শান্ত, হঠাৎ কি যেন হয়ে গেল তার। ছুটে এসে বিনুর গালে এক চড় কষিয়ে দিল। চোখ পাকিয়ে বলল, অন্যায়ও করবে, আবার লোকের গায়ে হাতও তুলবে। দিন দিন তোমার আস্পর্ধা বেড়ে যাচ্ছে, খুনি কোথাকার। আমি অন্যায় করিনি। চড় খেয়ে তার চোখ টসটস করছে, মনে হচ্ছে সে দুটো বুঝি ফেটেই যাবে। সুরমা বললেন, অন্যায় করিসনি তো এতক্ষণ ছিলি কোথায় তুই? তোকে না বলে দেওয়া হয়েছে স্কুল ছুটির পর 1 মিনিটও বাইরে থাকবি না? আর সন্ধে হতে শুরু করেছে, তুই এখন বাড়ি ফিরেছিস? আমি স্কুল ছুটির পর ফিরেই তো আসছিলাম। স্টিমার ঘাটার কাছে ঝুমাদের সঙ্গে দেখা হয়ে গেল। কোন ঝুমা? ওই যে রামকেশব দাদুর নাতনি। ওরা এসেছে নাকি? স্নেহলতা বললেন। বিনু বলতে লাগলো, হ্যাঁ, আজই তো বিকালবেলা এসেছে। স্টিমার ঘাটায় নেমেই আমাকে দেখতে পেয়ে ওরা আটকালো। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। সুধাটা চিরকালের ঘরশত্রু। সে হঠাৎ বলল, গোয়ালান্দের স্টিমার তো সকালে আসে রে, বিকেলবেলা এসেছে কিরকম? বিশ্বাস না হয় ঝুমাদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে আয় না, রাক্ষসী একটা। আবার একটা কুরুক্ষেত্র বেঁধে যাবার উপক্রম হচ্ছিল। তাড়াতাড়ি দুজনকে থামিয়ে স্নেহলতা বললেন, ঝুমাদের জন্য দেরি হয়েছে তা সে কথা বলবি তো? কি বোকা ছেলে রে তুই, শুধু শুধু মার খেলি। তোমরা আমাকে বলতে দিলে কোথায়? চল, হাত মুখ ধুয়ে খাবি। সেই কখন 4টি খেয়ে স্কুলে গিয়েছিলি। খেয়ে টেয়ে বিনু পড়তে বসল। বেশ রাত হয়ে গেছে। ধান ক্ষেত, পুকুর, সুদূর বনানী, গাছপালা সব কিছুই এখন গাঢ় অন্ধকারে অবলুপ্ত। সুধা, সুনীতি আর ঝিনুক আগেই পড়তে বসেছিল। এই বাড়িতে আজকাল আর কেরোসিন ঢোকে না, হেমনাথের বারণ। সারা দেশ যখন অন্ধকারে ডুবে আছে, তখন নিজের ঘরে তিনি দেওয়ালি জ্বালাতে চান না। তাছাড়া নিত্যদাসের ওপর তিনি এতই অসন্তুষ্ট যে তার দোকানের একটা কুটোও বাড়িতে ঢুকতে দেবেন না। কেরোসিন আসে না, তাই এ বাড়িতে আজকাল রেড়ির তেল জ্বলে। এই মুহূর্তে পুবের ঘরের এক কোণে 2টো 2.5 তলা কাঠের পিল সুজে প্রদীপ জ্বলছে। রেড়ির তেলের নিরুত্তেজ আলোয় চারধার স্নিগ্ধ। বিনুরা 3 ভাই বোন আর ঝিনুক সুর করে পড়ে যাচ্ছিল। বিনুর ডান পাশে বসেছে সুনীতি, তারপর সুধা এবং ঝিনুক। পড়তে পড়তে মুখ তুলে সুনীতি একবার বিনুকে দেখে নিল, তারপর আবার বইয়ের দিকে তাকালো। কিছুক্ষণ পর আবার বিনুকে দেখল, তারপর চোখ নামিয়ে বই নাড়াচাড়া করতে লাগলো। অনেকক্ষণ ইতস্তত করার পর খুব আস্তে গলায় সুনীতি ডাকল, বিনু। বিনু শুনেও শুনল না, গলা চড়িয়ে পড়তে লাগলো। সুনীতি ফের ডাকল। এবার বিরক্ত অপ্রসন্ন চোখে বিনু তাকালো। খুব পড়া দেখাচ্ছিস না? বিনু কিচ্ছু বলল না, চোখ কুঁচকেই থাকল। কি রে, গালে খুব লেগেছিল না রে? না, লাগবে না। সত্যি? আর মারব না, হঠাৎই রাগ হয়ে গিয়েছিল। মারবার সময় মনে ছিল না, এখন আদর ফলানো হচ্ছে। মা কালীর দিব্যি,
জীবনে আর কখনো তোর গায়ে হাত তুলব না। আর আর কি? তোকে একটা জিনিস দেব। কি জিনিস? 2 টাকা। তাই? কখন দেবে? আজকেই দেব। ঠিক? ঠিক। এই বিনু, কি বলছো? ঝুমারা কে কে এসেছে রে? ঝুমা, রুমাদি, শিশির মামা, মামি আর... নিঃশ্বাস বন্ধ করে পলকহীন তাকিয়েছিল সুনীতি। চাপা গলায় ফিসফিস করে বলল, আর কে? যার কথা শুনবার জন্য দম বন্ধ করে আছো সেও। আনন্দদাও এসেছে। আহা, দম বন্ধ করে থাকবার আর লোক পেলাম না। বলেই বইয়ের উপর ঝুঁকে মনোযোগ দিয়ে পড়তে লাগলো সুনীতি। বিনু বলল, এবার দাও, আমায় টাকা দাও। দেবক্ষণ। ও, কাজের বেলায় আঁটুশুটি আর কাজ ফুরলেই দাঁত কপাটি? টাকা না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ পড়াশোনার পর বিনু হঠাৎ শুনতে পেল নিচু গলায় সুধা সুনীতিকে বলছে, তোর মনস্কামনা তো পূর্ণ হলো দিদি। কিসের আবার মনস্কামনা? আনন্দদার খবর জানবার জন্য নগদ 2 টাকা খরচ করতে হবে দিদি ভাই। আহা। একসময় খাবার ডাক পড়ল। বইটই গুছিয়ে প্রথমে সুধা সুনীতি রান্নাঘরের দিকে চলে গেল। পুবের ঘর আর রান্নাঘরের মাঝখানে উঠোন। সুধা সুনীতির পর বিনু আর ঝিনুক খেতে গেল। অন্ধকারে যেতে যেতে হঠাৎ ঝিনুক বলল, তোমার তো এখন ভারী মজা না বিনুদা? কেন? ঝুমা এসেছে। বিনু কিছু বলল না। উঠোনের ওপর দিয়ে যেতে যেতে ঝিনুকের কথাগুলো বুঝবার চেষ্টা করতে লাগলো শুধু। 2 দিন পরই ছিল রবিবার। দুপুরবেলা বিনুরা সবে খেয়ে দিয়ে উঠেছে। সেই সময় ঝুমা আর আনন্দ এসে হাজির। সঙ্গে সঙ্গে বাড়িময় সাড়া পড়ে গেল। সুরমা, শিবানী, হেমনাথ, অবনীমোহন সবাই ছুটে এলেন। আনন্দ বলল, কলকাতা থেকে আমরা বৃহস্পতিবার এসেছি বলে হাসল। তার হাসিটা কেমন যেন লজ্জার রঙে ছোপানো। সুরমা বললেন, বিনুর কাছে আমরা সেদিনই খবর পেয়েছি যে তোমরা এসেছ। বিনুর সঙ্গে স্টিমার ঘাটে আমাদের দেখা হয়েছিল। আর উঠোনে দাঁড়িয়ে নয়, এবার চলো, ঘরে চলো। ঝুমাদের হাত ধরে স্নেহলতা ঘরে এনে বসালেন। অন্য সবাই তাদের সঙ্গে সঙ্গে এলো। ঘরে এসে আনন্দ বলল, জাপানি বোমার ভয়ে কলকাতা থেকে লোক পালাবার হিড়িক পড়েছে। চারিদিক এখন ফাঁকা। আমার বাবা মা ভাই বোনেরা তো সব মধুপুরে চলে গেছে। ও, মধুপুরে কে আছে? সুরমা শুধলেন। কেউ নেই, আমাদের একটা বাড়ি আছে, একজন মালি দেখাশোনা করে। কলকাতায় একখানা বাড়ি আছে না তোমাদের? আগে হ্যাঁ। আগেরবার সুযোগ হয়নি। এবার খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জেনে নিলেন সুরমা। আনন্দর বাবা অ্যাডভোকেট, 2 দাদা বড় সরকারি চাকুরে। ছোট ভাইটা বিয়ে পড়ছে, বড় বোনেদের বিয়ে হয়ে গেছে। ছোট যে 2 বোন রয়েছে তারা এখন ছাত্রী। বাকি রইল আনন্দ নিজে। আগেই MA আর লটা পাশ করেছিল। কিছুদিন হলো বাবার সঙ্গে কোর্টে যেতে শুরু করেছে। আশা, বাবা বেঁচে থাকতে থাকতে সে দাঁড়িয়ে যাবে। অ্যাডভোকেট হিসেবে বাবার বিপুল প্রতিষ্ঠা, তার প্রতিষ্ঠা এবং খ্যাতি আনন্দকে অনেকখানি এগিয়ে দেবে। 2-4 বছর বাবার সঙ্গে বেরোতে পারলে সাফল্যের চাবিকাঠিটার সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে। তবে যুদ্ধটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ওটা না থামলে কিছুই হবে না। সুরমা সব প্রশ্নের উত্তর দিয়ে আবার আগের প্রসঙ্গেই ফিরে গেল আনন্দ। জাপানি বোমার ভয়ে আমাদের বাড়ির সবাই তো মধুপুরে চলে গেল। দিদি জামাইবাবু আমাকে কিছুতেই ছাড়লেন না, টানতে টানতে এই রাজদিয়াতে নিয়ে এলেন। কৌতুকের গলায় হেমনাথ হঠাৎ বলে উঠলেন, রাজদিয়ায় আসতে তোমার বুঝি একটু ইচ্ছে ছিল না? বলেই চোখের মণি দুটো কোণে এনে আড়ে আড়ে সুনীতির দিকে তাকালেন। বিনু লক্ষ্য করেছে এতক্ষণ এক দৃষ্টে আনন্দের দিকে তাকিয়েছিল সুনীতি। তার চোখ মুখে ঢেউয়ের মতন কি খেলে যাচ্ছিল। হেমনাথ তাকাতেই দ্রুত মুখ নামিয়ে নখ খুঁড়তে লাগল। এদিকে আনন্দ থতমত খেয়ে গিয়েছিল। না মানে 2 বছর আগে যখন এসেছিলাম তখন তো ভালোই লেগেছিল, তাই। তুমি আর যাই হও উৎকৃষ্ট উকিল হতে পারবে না। নিজের কেসটা পর্যন্ত ভালো করে সাজাতে পারো না।
কি এবার বন্দুক টন্দুক এনেছো তো? তোমার যা শিকারের নেশা। আগে হ্যাঁ, পুরো 1 বাক্স কার্তুজ এনেছি। স্নেহলতা বললেন, রাজদিয়ার জন্তু জানোয়ার আর পাখিদের দেখছি বড়ই দুর্দিন। প্রগল্ভতার ঈশ্বর আজ বুঝি হেমনাথের কাঁধে ভর করে বসেছে। চোখের তারা ঘুরিয়ে ঘুরিয়ে রগরে সুরে আনন্দকে বললেন, তুমি কি ধরনের শিকারী তা তো আমার জানা হয়ে গেছে। নিশানার 100 হাত দূর দিয়ে গুলি চলে যায়। অবশ্য এক জায়গায় তীর বিঁধেছে, সেখানে কিন্তু নিশানা ভুল হয়নি। শুনিটি সেই যে মুখ নামিয়েছে আর তুলছে না, সমানে নখ খুঁটেই চলেছে। হকচকিয়ে গিয়ে আনন্দ কি বলতে যাচ্ছিল, সে সময় বিনুর মনে হলো কাঁধের কাছে কেউ মৃদু টোকা দিচ্ছে। মুখ ফেরাতেই দেখতে পেল ঝুমা। চোখে চোখ পড়তে ঝুমা বলল, চলো। কোথায়? তোমাদের বাগানে বেড়াই গে। এখানে বসে বসে বড়দের কথা শুনে কি হবে, তার চাইতে ওখানে চলো, আমরা গল্প করব। চলো। দুজনে ঘর থেকে বেরিয়ে বাগানে চলে এলো। হেমনাথের বাড়ির নকশা করা টিনের চালগুলোতে রোদ ঝলকে উঠছে। পুকুরে, দূর ধান খেতে, গাছপালার মাথায় কিংবা আকাশ জুড়ে যেদিকেই চোখ ফেরানো যাক রোদের ছড়াছড়ি। কিন্তু বাগানের ভিতরটা বড় ছায়াচ্ছন্ন, নিঝুম, মায়ের কোলের মতন ঠান্ডা। এখানে এলেই যেন ঘুমে চোখ জুড়ে যায়। মৌটুস্কি আর হলদিবনা পাখিগুলো ঘন জামরুল পাতার ভিতর বসে বসে খুনসুটি করছিল। চোখ উদানে ঝোপের জঙ্গলে ঝাঁকে ঝাঁকে সোনা পোকা উঠছে। বড় বড় ঘাসের মাথায় সবুজ রঙের গঙ্গা ফড়িং ঢ্যাঙা পায়ে লাফিয়ে বেড়াচ্ছে। কতগুলো বহুরূপী গিরগিটি অকারণেই ছোটাছুটি করছে, আর শোনা যাচ্ছিল ঝিঁঝির ডাক। কোন পাতাল থেকে তাদের বিলাপ উঠে আসছে কে বলবে। মুদ্রা ঝোপের পাশে কাঁটা বেতের বনের ধারে কিংবা আম, জাম, বাতাবি লেবু গাছের তলায় তলায় বিনুরা কিছুক্ষণ ঘুরে বেড়ালো, কিন্তু একটা জায়গাও মনোপুত হলো না। শেষ পর্যন্ত ঝুমা বলল, চলো আমরা পুকুর ঘাটে গিয়ে বসি। চলো। পুকুর ঘাটটা নারকেল গুঁড়ি দিয়ে বাঁধানো। বসতে গিয়েই ঝুমার চোখে পড়ল ডান ধারে সরু পিটখিরা গাছটার গায়ে একটা ছোট্ট 1 মাল্লাই নৌকো বাঁধা রয়েছে। ঝুমা তাড়াতাড়ি মত বদলে ফেলল, এখানে বসবো না। তাহলে কোথায় বসবে? নৌকোয় চড়ব। সেই ভালো, এসো। দুজন পিটখিরা গাছটার দিকে এগিয়ে গেল। প্রথম ঝুমাকে নৌকোয় তুলল বিনু, তারপর নিজে উঠে বাঁধন খুলে বৈঠা হাতে গলুইয়ের কাছে বসল। ঝুমা বলল, সেবার তুমি আর আমি নৌকোয় করে অথই জলে চলে গিয়েছিলাম, মনে আছে বিনুদা? হ্যাঁ। সেইবার কিন্তু আমরা নৌকো বাইতে জানতাম না। কি কষ্টে যে পুকুর পার হয়ে ওই ধান ক্ষেতের দিকে গিয়েছিলাম। এবার আর কষ্ট হবে না, আমি নৌকো পাওয়া শিখে গেছি। সেবারের মতন এবারও চারিদিকে শুধু জল। পুকুরের ওপারে ধান ক্ষেত, মাঠ সব একাকার। মাঠের মাঝখানে হিজল আর বৌন্না গাছগুলোর বুক পর্যন্ত ডুবে গেছে। পুকুর, ধান ক্ষেত পার হয়ে একসময় শাপলা বনে এসে পড়ল বিনুরা। হঠাৎ কি একটা কথা মনে পড়তেই ঝুমা বলে উঠল, তোমাকে তো নিয়ে এলাম, সেবারের মতন আবার কাণ্ড করে বসবে না তো? কিসের কাণ্ড? কাউ ফল পাড়তে গিয়ে জলে ডুবে গিয়েছিলে, মনে পড়ছে? এখন আর ডুববো না, সাঁতার শিখে গেছি। বাবা, তুমি তো দেখছি অনেক কিছুই শিখে গেছো। নৌকো বাইতে শিখেছ, সাঁতার কাটতে শিখেছ। বারে, আমি বড় হয়েছি না? বড় হয়েছ? ঝুমা এরপর নৌকোর মাঝখান থেকে অনেক কাছে চলে এলো। মাথা ঘুরিয়ে এদিক ওদিক থেকে মিটিমিটি দুষ্টুমির চোখে বিনুকে দেখতে লাগলো। বিব্রত মুখে বিনু বলল, কি দেখছো? সত্যিই তো বড় হয়ে গেছো, ঠোঁটের ওপর গোঁ ফুটছে। বড় তো হয়েছ, সিগারেট খাও। সিগারেট খাওয়ার সঙ্গে যে স্মৃতিটা জড়ানো তা খুব মনোরম নয়। বিনু অস্বস্তি বোধ করতে লাগলো। আস্তে আস্তে মাথা নেড়ে জানালো, সে সিগারেট খায় না। সিগারেট খাও না? কি বড় হয়েছ তুমি? আচ্ছা, সেই কাউ গাছটা এখনো আছে বিনুদা? আছে। চলো না কাউ পাড়িকে। কাউ তো এখনো পাকেনি, কাঁচা কাউ পেরে কি হবে? তাহলে থাক, শাপলাই তুলি। নৌকোর ধারে গিয়ে ঝুঁকে ঝুঁকে কাঁচের মতন টলটলে জল থেকে শাপলা তুলতে তুলতে ঝুমা বলল,
আচ্ছা বিনুদা, কি বলছো? সেবার রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে যাত্রা শুনতে গিয়েছিলাম। ঝিনুকটার কি হিংসে, আগে থেকে নৌকোয় উঠে বসেছিল। আমরা কলকাতায় চলে যাবার পর তুমি আর যাত্রা দেখেছ? না, আর দেখা হয়নি। কেন? কে দেখাবে বলো? কেন? যুগল? যুগল তো এখানে নেই। কোথায় গেছে? বিয়ের পর ভাটির দেশে শ্বশুরবাড়ি চলে গেছে। ও মা, তাই নাকি? আর ফিরবে না? না। জানো তো বিনুদা, কি? কলকাতায় যাবার পর তোমার কথা খালি মনে পড়তো। আমারও। চাই বিশ্বাস করো, সত্যি মনে পড়তো। আমি তো রোজ ভাবতাম তুমি আমাদের বাড়ি আসবে। কি করে যাব বলো? আমরা তো রাজদিয়াতেই থেকে গেলাম, কলকাতায় তো যাওয়াই হলো না। যাওয়া না হয় নাই হয়েছিল, চিঠিও তো একটা লিখতে পারতে। চিঠি লিখব? হ্যাঁ, জানো না, লাভাররা চিঠি লেখে। তোমার দিদি আর আমার মামা ঝুড়ে ঝুড়ে চিঠি লিখত। লাভার শব্দটার মানে বিনুর অজানা নয়, তবু সে জিজ্ঞেস করল, লাভার কি? হ্যাঁ, তুমি একটা গর্ধবচন্দ্র শিকদার। যাদের মধ্যে ভাব থাকে তাদের লাভার বলে। আমি কি তোমার? তুমি আমার কি? না, কিছু না। ঝুমার দিকে আর তাকিয়ে থাকতে পারল না বিনু, মুখ নামিয়ে এলোমেলো নৌকো বাইতে লাগল। এরপর কিছুক্ষণ দুজনেই চুপ। শাপলা আর বড় বড় পদ্মপাতা তুলে তুলে নৌকো বোঝাই করে ফেলতে লাগলো ঝুমা, আর বিনু লক্ষ্যহীনের মতন কখনো উত্তরে কখনো দক্ষিণে নৌকোটা ছুটিয়ে বেড়াতে লাগলো। বিনুদা, কি বলছো? কলকাতা থেকে আসবার আগের দিন একটা ইংরেজি সিনেমা দেখেছিলাম। কি সিনেমা? ফাইটের, খুব লড়াই ছিল। আর কি? এখন বলবো না। এখন বলবে না? কখন বলবে? একদিনে সব শুনতে চাও নাকি? কাল স্কুল ছুটির পর আমাদের বাড়ি যেও, তখন বলবো। সেবার ঝুমা ছিল দুরন্তর, দুর্দান্ত, দুঃসাহসী। 2 বছর পর কলকাতা থেকে অসীম রহস্যময়ী হয়ে ফিরে এসেছে মেয়েটা। একটু ভেবে বিনু বলল, স্কুল ছুটির পর দেরি করে ফিরলে মা আমাকে? আমি মাসিমাকে বলবোক্ষণ। আচ্ছা। নৌকোয় ওঠার পর থেকে কত কথা যে বলেছে ঝুমা। অনেক সময় এক কথার সঙ্গে আরেক কথার মিল ছিল না, তবু এই অসংখ্য অসংলগ্ন কথা, ঝুমার হাসি, চোখের তারায় অর্থপূর্ণ ইঙ্গিত, সব মিলেমিশে বিনুকে হাতছানি দিয়ে দিয়ে এক অচেনা রহস্যের দিকে যেন টেনে নিয়ে যাচ্ছিল। আদিগন্ত এই মাঠের ভিতর শুধু জল আর জল। মাঝে মাঝে ধানক্ষেত, নলখাগড়ার ঝোপ, মুত্রার জঙ্গল, শাপলা বন, শালুক বন। এই নির্জন জলমগ্ন চরাচরে নিঝুম দুপুরবেলায় ঝুমাকে বড় ভালো লাগছে তার। আবার কেমন যেন ভয়ও করছে বিনুর। বুকের ভিতর ছোট ছোট ঢেউয়ের মতন কি যেন বয়ে যাচ্ছে তার। রোদের রং যখন গাঁদা ফুলের মতন হলুদ হয়ে এলো, সেই সময় ঝুমা বলল, অনেকক্ষণ এসেছি, এবার ফিরবে না? হ্যাঁ, এবার ফিরতে হবে। পুকুর ঘাটে ফিরে এসে বিনু অবাক। জলে পা ডুবিয়ে নারকেল গুঁড়ির সিঁড়িতে একা একা বসে আছে ঝিনুক। সেই পিঠখিরা গাছটার কাছে নৌকো বাঁধতেই প্রথমে লাফ দিয়ে পাড়ে নামল ঝুমা, তারপর বিনু। নেমেই বিনু ঝিনুককে শুধল, এখানে বসে আছো যে? এমনি। কখন থেকে বসে আছো? অনেকক্ষণ। তোমরা যখন নৌকোয় করে ধান ক্ষেতের ভেতর ঢুকলে সেই তখন থেকে। বিনুর একবার ইচ্ছে হলে জিজ্ঞেস করে, তাদের পিছু পিছু কি ঘর থেকে পুকুরঘাট পর্যন্ত চলে এসেছিল ঝিনুক? কি ভেবে করল না। বিনুর মন ছায়াছন্ন হয়ে রইল। বাড়িতে এসে বেশিক্ষণ থাকতে পারল না ঝুমা। একটু পরেই তাকে নিয়ে আনন্দ চলে গেল। যাবার আগে অবশ্য ঝুমা সুরমাকে বলে গেছে, স্কুল ছুটির পর বিনুদা কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়ি যাবে মাসিমা, আপনি কিন্তু বকতে পারবেন না। তোমাদের বাড়ি গেলে বকবো কেন, নিশ্চয়ই যাবে। বিনু লক্ষ্য করেছে সেই সময় একবার তার দিকে আর একবার ঝুমার দিকে তাকাচ্ছিল ঝিনুক। কি যেন খুঁজবার চেষ্টা করছিল সে। পরের দিন স্কুল ছুটির পর ঝুমাদের বাড়ি গেল বিনু। তাকে দেখেই চোখের কোণে হেসে ফেলল ঝুমা। একেবারে গুড বয়, আজ আসতে বলেছি, আজই এসেছ। খানিকক্ষণ এই গল্প সে গল্প পর ঝুমাকে একলা পেয়ে বিনু বলল, এবার সিনেমাটার কথা বলো। ও বাবা, ছেলেরা তর্স হয় না।
কিছুতেই সিনেমার কথাটা সেদিন বলল না ঝুমা। সেদিন কেন, আরও দিন কয়েক বিনুকে ঘোরালো সে। তারপর একদিন বিকেলবেলা বিনু ওদের বাড়ি যেতেই তাকে ছাদে নিয়ে গেল। কার্নিশের ধারে নিরালা একটু কোণ দেখে তারা দাঁড়ালো। দূরে স্টিমার ঘাটা আর বরফ কলের চূড়োটা চোখে পড়ছে। ডান ধারে ঝাউবনের ওপারে সারি সারি মিলিটারি ব্যারাক, ব্যারাকের ওধারে বিকেলের রোদ গায়ে মেখে নদীর ঢেউগুলো টলমল করছে। মোচার খোলার মতন কেরায়া আর ভাউলে নৌকোগুলো দুলছে। ছেঁড়া রঙিন পাপড়ির মতন আকাশে ঝাঁক ঝাঁক পাখির উড়ছে। বিনু বলল, এখন বলো। শুনবার জন্য কি ঘুম হচ্ছিল না? হচ্ছিল নাই তো। সিনেমাটায় কি ছিল জানো? হাসছো কেন, বলো। অনেকক্ষণ হাসার পর স্থির হলো ঝুমা। অন্যদিকে মুখ ফিরিয়ে ফিসফিস গলায় বলতে লাগলো, সিনেমায় একটা সাহেব একটা মেম সাহেবকে খুব কিস খাচ্ছিল। যা, সত্যি বিনুদা, মা কালীর দিব্যি। সাহেবটার বয়স কত? এই 27-28। আর মেমটার? 22-23। এত বড় ছেলে মেয়ে কখনো কিস খায় নাকি? তুমি একটা হাঁদারাম, কিচ্ছু জানো না। লাভার হলেই কিস খায়। এই যে আমার দিদি। তোমার দিদি কি? কলকাতার দিদির এক লাভার আছে, অনিমেষদা। আমাদের বাড়ি এলেই দুজনে ছাদে চলে যেত। তারপর দুজনেই খুব কিস খেত। সত্যি? সত্যি। তারপর কি হয়ে গেল কে বলবে। সময় যেন কিছুক্ষণ তার গতি হারিয়ে এই নির্জন ছাদে স্তব্ধ হয়ে রইল। বিনুর যখন জ্ঞান ফিরল, দেখতে পেল বুকের ভেতর ঝুমা চোখ বুজে আছে। চকিত বিনু এক ধাক্কায় তাকে সরিয়ে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি ঘরের দিকে ছুটল। তরতর করে নিচে নেমে রাজদিয়ার রাস্তা দিয়ে আচ্ছন্নের মতন দৌড়তে লাগল। তার চারধারে চড়া চড় যেন দুলতে শুরু করেছে। বিনু জানে না একটু আগে ঝুমা তার হাত ধরে কৈশোর থেকে যৌবনের সিংহ দরজায় পৌঁছে দিয়েছে। স্কুলের ছুটি হলে আজকাল আর কোনো দিকে তাকায় না বিনু। সম্মোহিতের মতন নেশাগ্রস্তের মতন ঝুমাদের বাড়ি চলে যায়। এই সময়টার জন্য সারা দিন অস্থির উন্মুখ হয়ে থাকে সে। অশোকের কাছে জীবনের রহস্যময় একটা কথা কিছু কিছু শুনেছিল বিনু, কিন্তু সেই সব ভাষা মৌখিক। ঝুমা যেন এক টানে চারদিকে সব পর্দা ছিঁড়ে সেই রহস্যটাকে তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এভাবেই চলছিল। হঠাৎ একদিন স্কুল ছুটির পর ঝুমাদের বাড়ি এসে বিনু অবাক। ঝিনুক বসে আছে। বিনু শুধল, তুমি? সুধা দিদি সুনীতি দিদির ছুটি হতে আজ অনেক দেরি হবে। কতক্ষণ আর স্কুলে বসে থাকবো? তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। স্কুল ছুটির পর ঝিনুক তার ক্লাসে বসে থাকে। কলেজ থেকে ফেরার পথে সুধা সুনীতি তাকে বাড়ি নিয়ে যায়। 2 বছর এই নিয়মেই কেটেছে। আগেও তো সুধা সুনীতি কত দেরি করে তাকে বাড়ি নিয়ে গেছে। এতকাল পর হঠাৎ বিনুর সঙ্গে বাড়ি ফেরার কেন যে দরকার হলো ঝিনুকের, কে বলবে। আজ আর ঝুমার সঙ্গে ভালো করে কথা বলতে পারল না বিনু। একটু পর ঝিনুককে নিয়ে বাড়ি চলে গেল। আশ্চর্য, পরের দিনও ছুটির পর দেখা গেল ঝুমাদের বাড়ি এসেই বসে আছে ঝিনুক। তার পরের দিনও সেই ব্যাপার। 2-4 দিন দেখে ঝিনুকের চাতুরি ধরে ফেলল বিনু। এখন আর ছুটির পর ঝুমাদের বাড়ি যায় না সে। স্কুল কামাই করে দুপুরবেলা ঝুমাদের বাড়ি যেতে লাগলো। ঝিনুকের সাধ্য কি ঝুমার কাছ থেকে বিনুকে ফেরায়? আপনাদের কেমন লাগছে এই উপন্যাসটা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে এর পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।